আমাদের এই ঘুরতে যাওয়া কিন্তু গত বছরের মানে 2024 সালের আগস্ট মাসের। তখন আমার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হয়নি। হ্যাঁ, আমার প্রেগনেন্সি জার্নির শুরুর একেবারে জাস্ট আগের ভ্রমণ ছিল এটা। ভাবতে পারেন, পুচকু আসার আগে এটাই আমার শেষ ঘুরতে যাওয়া ছিল। তাই এই ট্রিপ আমার কাছে ভীষণ মেমোরেবল। এরপর আমার জীবনে এলো অনেক কমপ্লিকেশন ডিউরিং প্রেগনেন্সি। সত্যি বলতে সেই কারণেই এতদিন আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কিন্তু আজ মনে হলো এই মুহূর্তগুলো আপনাদের সাথেও ভাগ করে নেওয়া উচিত। তাহলে চলুন ফিরে যাই 2024 সালের আগস্ট মাসের সেই সুন্দর ভ্রমণের দ্বিতীয় দিনে, যেখানে প্রকৃতি, পাহাড় আর আমার অনেকগুলো অমিল স্মৃতি একসাথে জড়িয়ে আছে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালে তখন প্রায় 7টা। আমাদের ঘুম ভাঙলো হোমস্টে দিদির ডাকে। দিদি নিয়ে গেলেন আমাদের চারখোলের পাহাড়ের সূর্যোদয় দেখাতে। আহা, কি সুন্দর সকাল! পরিষ্কার আকাশ, টুকটুকে সাদা মেঘের ভেলা, পাখির ডাক, পাহাড়ের সবুজ গায়ে ঝরঝরে ঠান্ডা বাতাস। সত্যি যেন অন্যরকম অনুভূতি। গতকাল বিকালেও কিন্তু এখানে এসেছিলাম আমরা, কিন্তু সকালের চারখোল আর বিকেলের চারখোল দুটোর অনুভূতি যেন সম্পূর্ণ আলাদা। সকালের তাজা হাওয়া, পাখির ডাক আর বিকেলের শান্ত সোনালি আলো দুটোই মনকে ভরিয়ে দিল। পাহাড়ি ঘাসগুলো অনেক বড় বড়, তবে তাতে জোকও আছে। তাই আমি, রমলা, দেবযানী দিয়ে একটা বড় পাথরের উপর বসেছিলাম। সেখানে আবার মজার আড্ডাও দিচ্ছিলাম আমরা। লিজা বাদে বাকিরাও কিন্তু আমাদের সঙ্গেই আছে, তবে এদিক ওদিকটা আছে। লিজা তখনও ঘুমোচ্ছে। কাল সন্ধ্যায় এই দিকটায় আসা হয়নি অন্ধকারের কারণে, কিন্তু আজ দেখতে পেলাম এখানকার বিখ্যাত শিব পার্বতীর মূর্তি। স্থানীয়রা বলেন এটা চারখোলের অন্যতম আকর্ষণ। হোমস্টের দিদি দূরের পাহাড়গুলো দেখিয়ে বলছিলেন শীতে এখান থেকে সিকিমের বিখ্যাত সিল্ক রুট পরিষ্কার দেখা যায়। সাথে ডেলো, জুলুক, আলগারা, পেদং, লাভা, গ্যাংটক, এমনকি দার্জিলিং পর্যন্ত চোখে পড়ে। আর দূরে দাঁড়িয়ে মহারাজাধিরাজ কাঞ্চনজঙ্ঘা ধানক গোটা দৃশ্যকে আরো গৌরবময় করে তুলেছে। ঘন্টাখানেক এখানে থেকে আমরা আবার এখান থেকেও নেমে গেলাম। और इस तरफ लाबा लाभा, ओके। दार्जिलिंग भी ऐसा ही, मतलब मुझे लगता है वो वाला व्यू मिलता है। हाँ, दार्जिलिंग से ये वाला ऐसा वाला। अब यहाँ से पूरा रेंज मिलता है, अपना अपना जगह का अपना अपना हिसाब से मिलता है। कोई छोटा ফিরে এসে প্ল্যান হচ্ছিল আজকে আমরা বাড়ি ফিরবো। বাড়ি পৌঁছতে প্রায় এখান থেকে 6 ঘন্টার মতো লাগবে। দুপুরের খাবার এখানেই খাবো, তারপর আমরা এখান থেকে রওনা হব। এরপর সবাই ব্রাশ করে ফ্রেশ হয়ে গেল। তারপর আবার ডাইনিং রুমে এসে চা খেতে খেতে প্রণয়ের সঙ্গে আড্ডা মারতে মারতে প্রণয় বলে উঠল, কাছে একটা পাইন ফরেস্ট আছে জানিস, খুব সুন্দর, যাবি নাকি? চল। ব্যাস, চা খেয়ে বেরিয়ে পড়লাম সবাই। হোমস্টে থেকে মাত্র কিলোমিটার 2 দূরে পাহাড়ি উঁচু নিচু পথ ধরে পৌঁছে গেলাম সেই ফরেস্টে। আসলে জঙ্গলের চেয়ে আমার বেশি ভালো লেগেছে যাওয়ার রাস্তাটা। চারপাশে বড় গাছ আর পাহাড় জুড়ে শুধু অর্কিড আর অর্কিড, এছাড়া নানান প্রজাতির ফুলও ছিল। তবে আমার মতো যারা আপনারা ওই অর্কিড প্রেমী আছেন, এই পথটা যেন তাদের কাছে একেবারে স্বর্গ। সূর্যের আলো আর সাদা মেঘের খেলায় পাহাড়গুলোকে দূর থেকে স্বর্গের থেকে কোনো অংশে কম মনে হচ্ছিল না। কিন্তু এখন আবার অবশ্য আমাদের সঙ্গে লিজাও জয়েন করেছে। আমরা ওই সূর্যোদয় দেখে বাড়ি ফিরে দেখি লিজা ঘুম থেকে উঠে গেছে। রাস্তার একপাশে যে একটু খাই আছে, আমি অর্কিড দেখতে দেখতে ভুলেই গেছিলাম। আর জানেন কি, এই রাস্তায় শুধু অর্কিড না, আমার প্রিয় গাছ রডোডেনড্রনও কিন্তু আছে। জঙ্গলের রাস্তাটা এমনকি পাইন ফরেস্ট দুটোই খুব সুন্দর ছিল, কিন্তু এত যোগ ছিল যে ঠিক মতো দাঁড়াতেই পারছিলাম না।
তার উপর আবার রমল পাইন ফরেস্টে পৌঁছে সবার পায়ের থেকে জোক ফেলে দিয়ে নিজের হাতে জোক নিয়ে ঘুরছিল আর সবাইকে ভয় দেখাচ্ছিল। এই চারখোল থেকে খুব কাছে ইলবং, খুব কাছে টুরিস্ট স্পট। এখানকার পাহাড়ি সৌন্দর্য, বোটিং, ট্রেকিং, এমনকি ওয়াটারফলস বিশেষ করে আকর্ষণীয়। গ্রামটি এক কথায় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ। এই জনপ্রিয় দর্শনীয় স্থান থেকে চমৎকার পাহাড় ও উপত্যকার ভিউ দেখতে পাওয়া যায়। ভিউ পয়েন্ট ছাড়াও ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই গ্রামটিতে। এছাড়াও চারখোলের খুব কাছাকাছি রামধুরা নামে একটি গ্রাম আছে। প্রাকৃতিক দৃশ্য, কাঁচা রাস্তা, অর্কিড, চা বাগান পর্যটকদের একদম মুগ্ধ করে। যারা শান্ত পরিষ্কার পাহাড়ি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট এই গ্রামটি। সামালবং আরেকটি গ্রাম যা বিখ্যাত তার তিব্বতী ভিলা, পরিবেশ, হাই হিল ভিউ এবং পাহাড়ি লাইফস্টাইলের জন্য। চারখোল থেকে কিন্তু সামালবংও খুব একটা বেশি দূরে না। এমন অনেক ছোট বড় প্লেস আছে এই চারখোল থেকে। অন্য সব কিছুর জায়গার কথা তো ছেড়েই দিলাম, চারখোল নিজের থেকেই একটি অফবিটের স্বর্গ। শান্ত, অল্প পরিসর এবং সম্পূর্ণ নৈসর্গিক। আশেপাশে ছড়িয়ে থাকা লাভা, চুইখিম, লোলেগাঁও, পাবং, পেদং, ঋষভ সহ বহু জায়গা একসঙ্গে একটি অসাধারণ অভিজ্ঞতা দেয় এই চারখোল। আপনি যদি প্রকৃতি, হাঁটাচলা, পাখি, পাহাড়ি শান্তি পছন্দ করেন তবে এই জায়গাটি একদম মনে রাখার মতো, আপনাকে একদম নিরাশ করবে না। চারখোল, যা দার্জিলিং জেলার লাভা এবং কালিম্পং সংলগ্ন অঞ্চলে অবস্থিত একটি শান্ত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম। তার ঐতিহাসিক গুরুত্ব মূলত স্থানীয় আদিবাসী সংস্কৃতি, ব্রিটিশ আমলের পাহাড়ি প্রশাসনিক কাঠামো এবং ওই অঞ্চলের রাজনৈতিক সামাজিক পরিবর্তনের সঙ্গে যুক্ত। ব্রিটিশ আমলে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলকে হিল স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছিল এবং এই পুরো অঞ্চলটি ছিল একটি স্ট্র্যাটেজিক ও পর্যটন এলাকা। চারখোল লাভা ও লোলেগাঁওয়ের কাছাকাছি হওয়ায় এটি ছিল ট্রেকার এবং সাহসিক পর্যটকদের একটি মধ্যবর্তী বিশ্রাম অঞ্চল। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি ব্রিটিশদের পর্যবেক্ষণ কেন্দ্র এবং বাণিজ্যিক চা ও কাঠ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ছিল। চারখোলের আশেপাশে মূলত লেপচা জনগোষ্ঠীর বসবাস, যারা বহু শতাব্দী ধরে এই পাহাড়ি অঞ্চলে বসবাস করে আসছেন। লেপচারা নিজেদের সংস্কৃতি, ভাষা, ধর্ম বজায় রেখেছেন। এই অঞ্চল তাদের একটি সাংস্কৃতিকভাবে পবিত্র স্থান হিসেবে ধরা হয়। লেপচা ঐতিহ্য অনুযায়ী এই অঞ্চলে বহু প্রাচীন ঋষি এবং সাধকদের নাকি তপস্যাস্থল ছিল। ইতিহাস ঘাটলে আরও জানা যায় চারখোল অঞ্চল একসময় ভুটান ও নেপালের রাজনৈতিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কালিম্পং অঞ্চল একসময় ভুটানের অন্তর্ভুক্ত ছিল। পরে ব্রিটিশরা অবশ্য এটি ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে। ভুটানি ও নেপালি স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক প্রভাব আজও এখানকার বাড়িঘর, পোশাক ও লোকজ উৎসবে প্রতিফলিত হয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি মানে ওই 1990 সালের পর থেকে চারখোল তার প্রাকৃতিক সৌন্দর্য, পাইন বনের নিঃশব্দতা এবং কাঞ্চনজঙ্ঘা দৃশ্যের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এটি একটি নিউ অফবিট ডেস্টিনেশন হিসেবে ধীরে ধীরে পরিচিতি পায় বিভিন্ন প্রাকৃতিক প্রেমীদের কাছে। চারখোল ছোট এবং অপেক্ষাকৃত বিচ্ছিন্ন গ্রাম হওয়ায় সেখানে ব্রিটিশদের প্রভাব খুব একটা গভীরভাবে পড়েনি। তবে কালিম্পং থেকে সংযোগ থাকার কারণে কিছু কিছু আধুনিকতার সুবিধার ছোঁয়া এখানে কিন্তু পাওয়া যায়। আমরা সবাই জানি হিমালয় অঞ্চল ভূমিকম্প প্রবণতা এলাকা। 2011 সালের সিকিমের ভূমিকম্পে এই চারখোলের কিন্তু অনেক প্রভাব পড়েছিল। ভূপ্রাকৃতিক পরিবর্তনের কারণে বর্তমানে জলবায়ু ও কৃষি ব্যবস্থায় পরিবর্তন দেখা যাচ্ছে এই চারখোলেও। চারখোল যে শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্রাম তা কিন্তু নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। এখানকার আদিবাসী ইতিহাস, ব্রিটিশ প্রভাব এবং আধুনিক পর্যটনের মেলবন্ধন একে করে তুলেছে অনন্য। আর দেখুন না, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পাইন ফরেস্টের একদম কাছে চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাইন গাছগুলো, আমরা কিন্তু ওখানেই যাচ্ছি। চারখোলের চারপাশের বনাঞ্চল এবং জীববৈচিত্র্য কালিম্পং রিজার্ভ ফরেস্টের অংশ। এখানে বিভিন্ন ধরনের পাখি যেমন হিমালয়ান বুলবুল, লাফিং থ্রাশ, ব্লু ম্যাকপাইন ইত্যাদি দেখতে পাওয়া যায়।
চারখোলের মানুষজন মূলত কৃষিজীবী এবং তারা অর্গানিক চাষাবাদ করেন। পশুপালন এবং পর্যটন শিল্পের উপরও কিন্তু এদের অর্থনীতি অনেকটাই জড়িত। এখানে লেপচা ও নেপালি সংস্কৃতির ছাপ সব থেকে বেশি স্পষ্ট। উৎসবের সময় স্থানীয় নাচ গান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান খুবই জনপ্রিয়। পাইন ফরেস্ট ঢোকার ঠিক আগ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে সবাই সবার পা চেক করছে যে কার পায়ে কটা জোক লেগেছে। যাচ্ছি আমরা পাইন ফরেস্ট। আমার পায়ের অবস্থা এরকম, এগুলো ভিতরে বড় দেখ, দেখি ওই দেখ, কি বাবা ওই দেখ পায়ের মধ্যে মালটা উঠছিল, দেখ কত বড়। তারপর আসলো সেই এপিক মোমেন্ট যখন এতগুলো মাথাকে একসাথে করে রিলস বানানোর চেষ্টা চলছে। আমি শেখাচ্ছি কি করে বানাতে হবে, কি করে ভিডিওটা হবে, যদিও ভিডিওগ্রাফার আমাদের প্রণয়। এই রিলসগুলো কিন্তু বছরখানেক আগেই আমার ফেসবুকে আপলোড করা হয়েছে, ফেসবুক রিলসে কিন্তু এখনও আছে, কিন্তু তার ওই ক্যামেরার পেছনের পরিশ্রমগুলো এখানে তুলে ধরলাম কিছুটা। বেশ অনেকক্ষণ সময় আমরা ওই পাইন ফরেস্টে কাটালাম। তারপর ফিরে এসে দেখি দিদি ব্রেকফাস্ট রেডি করেছেন আর দুপুরের রান্নাও শুরু হয়ে গেছে। এদিকে রান্নাঘর দখল হয়ে গেল আবার দেবযানীদি আর রমনের কাছে, দুজনে মিলে আবার চা বানাচ্ছি। সকালের খাবার খেয়ে আমরা কিন্তু বসে থাকলাম না, আবার বেরিয়ে পড়লাম অন্য দিকটা দেখতে। ছেলেগুলো মেয়েগুলো সবাই একসাথেই বেরোলাম, কিন্তু ছেলেগুলো যে হঠাৎ কোন দিকে হারিয়ে গেল কে জানে। আমরা তিনজন মেয়ে, মানে আমি, দেবযানীদি আর লিজা, একসাথে ঘুরে বেড়ালাম। এই দিদি কিন্তু খুব কিউট। আমরা যতবারই ঘুরে বা এদিক ওদিক আড্ডা দিয়ে দিদির কাছে আসছি, দিদি কিন্তু আমাদেরকে সব সময় মজা দেওয়ার চেষ্টা করছিলেন। আর এই দেখুন, এই শাকটা কিন্তু দুপুরে আজকে আমাদের লাঞ্চে ছিল। এলাচগুলো দেখো, आपका खेती है ना इधर? এটা হোমস্টের কিচেনের পেছন দিকটা। এখানে অল্প স্বল্প গাছও দিদিরা লাগিয়ে রেখেছে, ওই প্রয়োজনটুকু মেটানোর জন্য আর কি বলতে পারেন। আর এই দেখুন, এক সসপেন চা হচ্ছে। দেবযানীদের খুব সুন্দর করে টেস্টি টেস্টি চা বানাচ্ছে। আর এই যে আমরা সবাই মিলে কিন্তু একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। আবার খাবার দাবার খাচ্ছি তো বারবার, হজম করতে হবে না, তাই এদিক ওদিক হেঁটে ঘুরে ফিরে খাবারগুলোকে হজম করছি। পাহাড়ে ঘুরতে আসলে আমার যেমন পাহাড়ি বাড়িগুলো খুব ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে এদের গাছের কালেকশন। প্রচুর সাকুলেন্স আমার কাছেও আছে, তবে এদের কাছে এত সুন্দর হয়ে থাকে যে মন একদম দেখেই ভরে যায়। আর এই ক্রিপারগুলো দেখুন, ওদের সারা বাড়ি জুড়ে কি সুন্দর হয়েছে, কিন্তু আমাদের এখানে নিয়ে আসলে একে বাঁচানো কিন্তু খুবই কঠিন। আমরা মেয়েগুলো গল্প করতে করতে এই পাহাড়ের বাড়ি দেখতে দেখতে, গাছ দেখতে দেখতে এতই পেছনে পড়ে গেছিলাম যে ছেলেগুলো আমাদেরকে ছেড়ে অলরেডি চলে গেছে। তারপর আমরা নিজেদের মতো ঘুরে রুমে চলে এসেছি। কিছুক্ষণ পর ছেলেগুলোকেও দেখলাম, ওরাও ফিরে এসেছে। ঘড়িতে 2:30 বাজে। আমাদের ডাক পড়ল দুপুরের খাবারের। আজকের মেনু ছিল স্যালাড, আলু ভাজা, ডাল, পনির আর সাথে চিকেন। আহা, যাকে বলে পরিপূর্ণ এক পাহাড়ি দুপুরের খাবার। সবাইকে খাওয়া পরিবেশন করছে। আজকে ওর ঘরোয়া বৌভাত চলছে। দেখি দেখি, বৌমা একটু মুখ দেখাও, বৌমা একটু মুখ দেখাও, বৌমাকে একটু মুখ দেখাও, একটু লজ্জা পাও বৌমা। আমাদের বৌমা একটুও লজ্জা পায় না, উল্টো অন্যকে, মানে পাশে যে থাকে তাকে লজ্জা দেয়। এবারে ঘরে ফেরার পালা। খুব সুন্দর কাটলো দুটো দিন। ঘড়িতে তখন 3:45 মতো বাজে।
এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা। মনটা ভালো লাগছিল না, কিন্তু যেতে তো হবেই। ফেরার পথে অনেক মজা করতে যাচ্ছিলাম আমরা। দিদি আমাদের বাইক করছে, দিদির মনটাও খারাপ। আমরা প্রচুর ফটো তুললাম, দিদির সাথে অনেক কথা বললাম। দিদি আমাদের বললেন যে আবার কিন্তু তোমরা এসো, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে, তোমরা খুব মজা করেছো, তোমাদের সাথে আমরাও অনেক মজা করেছি। দিদি তুমিও খুব ভালো থেকো। দুটা দিন সবার সাথে খুব আনন্দে কাটলো। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরছি এবার লাভা হয়ে। আসার সময় সেবক হয়ে আসলেও যাওয়ার সময় ভাবলাম অন্য রুট দিয়ে যাই, তাহলে আরও একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়ের আরও সুন্দর রূপ দেখতে দেখতে গেলাম। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম কিন্তু সেবাকুঞ্জ। এখানে আসার সময় আমরা একটা টার্নিং পাবো চারখোলে ঢোকার মুখে, সেখানে কিন্তু ওই হোমস্টের অ্যাডও দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে গিয়ে ডাইরেক্ট ফোন করেও তাদের রুট জেনে আপনারা হোমস্টেতে যেতে পারেন, বা আমার ভিডিও থেকেও ছবি তুলে নিয়ে মোবাইল নাম্বার নিয়ে ফোন করেও কিন্তু রুম বুক করেও আপনারা যেতে পারেন। ওনাদের ব্যবহার, আতিথেয়তা সত্যিই খুব সুন্দর। আমরা ফেরার পথে যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। আসলে আমি তো 1 বছর আগের গল্প বলছি, তখন বাগড়াকোট লুপ ব্রিজটা তৈরি হচ্ছিল। ওখানকার লেবারদের থেকে শুনেছিলাম সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করবে এই NH 717 এ লুপ ব্রিজ। পুরো জার্নিতে অনেক ফটো ভিডিও তুললাম আমরা প্রত্যেকেই, এমনকি কয়েকটা দারুণ ড্রোন শটও নিলাম। মাঝপথে কয়েকজন বাইকারদের সঙ্গেও দেখা হলো। সব মিলিয়ে চারখোলের দ্বিতীয় দিনটি অসাধারণভাবে কখন যে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। ধীরে ধীরে সূর্য পশ্চিমে ঢলে গেল আর আমরা লাভার পরিচিত রাস্তা ধরে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এইভাবে শেষ হলো আমাদের চারখোল ট্যুরের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। সত্যি মনে রাখার মতো একটা মুহূর্ত। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আশা করি আপনারাও আমার সাথে সাথে চারখোলকে কিছুটা হলেও উপভোগ করতে পেরেছেন। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আপনারা এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ওভেন উইন্ড পিয়ালি লিখে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।